যুবসাথী প্রকল্পের প্রচুর আবেদন রিজেক্ট হচ্ছে, বাতিল হচ্ছে আপনাদের এই বেশ কয়েকটি ভুলের জন্য। অনেকেই কিন্তু এই 4-5টা ভুল করছেন। তো অবশ্যই এই ভুলগুলো আপনাদের করা চলবে না। কি কি ভুল করা চলবে না, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যুবসাথী ফর্ম পূরণের সময়। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, যুবসাথী প্রকল্পে যখন ফর্ম ফিল আপ করবেন এই বিষয়গুলো একটু আপনারা মনোযোগ দিয়ে পূরণ করবেন, বা মনোযোগ দিয়ে একটু অনলাইনেই করুন বা অফলাইনেই করুন, একটু ভালোভাবে বুঝবেন। তো দেখুন, যখন ছবিটা এখানে চেটাবেন, ছবিটাতে বলেছিল, এখানে লেখা ছিল যে ছবির উপরে সই করতে হবে। তো আপনারা অবশ্যই ছবির উপরে সইটা করে দিবেন। অনেকেই ছবিতে সই করেননি, তবে আপনি ছবিতে সই করেননি বলে আপনার আবেদন যে বাতিল করে দেবে সেরকমটা আশা করি করবে না। তবে নিয়মে বলা রয়েছে ছবিতে সই করতে, ছবির উপরের অংশে। বোঝাতে পেরেছি? আবার ছবিটা কীরকম দেবো অনেকেই বুঝতে পারছেন না। ছবিটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কোনো আপনি সাদাও দিতে পারেন বা হালকা ব্লু কালারেরও দিতে পারেন, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। তারপর এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অবশ্যই আপনার ফর্মে যেমন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা লেখা থাকে, যখন আপনি ফর্মটা জমা দেবেন, যারা ক্যাম্পে জমা দেবেন তাদেরকে বলছি, রেজিস্ট্রেশন নম্বরটা যেমন লেখা থাকে যখন ফর্মটা আপনি জমা দেবেন, অবশ্যই এটা দেখে নেবেন। রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া ফর্ম জমা যদি নিয়ে নেয় তারা, যদি না তারা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লেখে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে সমস্যা হতে পারে। আর যাদের অনলাইনে আবেদন করছেন তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারের কোনো প্রয়োজন পড়ছে না। আর এখানে আধার নাম্বারটা অবশ্যই সঠিকভাবে আধার নাম্বারটা লিখবেন। এই আধার নাম্বারটা কিন্তু ভেরিফিকেশন করা হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। তারপর এই যে এই জায়গাটায় নামটা যারা লিখছেন, এই জায়গাটায় অনেকেই ভুল করছেন। নামটা কিন্তু আপনারা আপনাদের আধার কার্ড অনুযায়ী এখানে লিখে দিচ্ছেন। তো এখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী নামটা লেখা চলবে না। এখানে বলেই দেওয়া হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অনুযায়ী নাম, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনার যে নামটা রয়েছে সেটাই লিখতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি ভুল নাম থাকে সেই ভুল নামটাই এখানে লিখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে গেছে তাদের এখন পদবি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মাধ্যমিক যখন দিয়েছিল সেখানে তাদের পদবি আগের মতন ছিল, মানে টাইটেলটা। তো আপনাদেরকে কিন্তু সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখতে হবে। ছেলেই হোক মেয়েই হোক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সম্পূর্ণ নামটা লিখতে হবে। আর অবশ্যই ব্লক ক্যাপিটাল লেটারে লিখবেন, তাহলে যারা আপনার ফর্মটা দেখে অনলাইনে এন্ট্রি করবে তাদের সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? তারপর এখানে এই যে মোবাইল নাম্বারটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার দিতে বলেছে। অনেকে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দিচ্ছেন। তো এখানে কিন্তু নিয়মে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিতে। তো অবশ্যই সেই মোবাইল নাম্বারটাই দেবার চেষ্টা করবেন। আর ইমেল আইডি যদি আপনার থাকে দেবেন, না থাকলে দেবার প্রয়োজন নেই। আর এখানে যে জন্ম তারিখটা আপনি লিখছেন, এই জন্ম তারিখটা আপনি কিসের অনুযায়ী লিখবেন এটাও অনেকে বুঝতে পারছেন না। আধার কার্ড অনুযায়ী লিখবেন না আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখবেন। তো অবশ্যই এটা চেষ্টা করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী লেখার, কারণ নামটা যেহেতু অ্যাডমিট কার্ড অনুযায়ী হচ্ছে, জন্ম তারিখটাও অ্যাডমিট কার্ড অনুযায়ী লিখতে হবে। আর এই যে এই জায়গাটাই জন্মের তারিখটা, মানে বয়সটা কত সেটা হিসাব করে লিখতে বলেছে 1/4/2026 তারিখ অনুযায়ী কত বয়স, ঠিক আছে? যেদিন আপনি ফর্ম জমা দিচ্ছেন সেই দিন অনুযায়ী কত বছর বয়স সেটা জানতে চায়নি, জানতে চেয়েছে 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়সটা কত। তো এখানে শুধুমাত্র বছরে লিখতে বলেছে। ধরুন আপনার 28 বছর 5 মাস হচ্ছে, ওই 5 মাসটা লিখতে হবে না, শুধু 28 বছর সেটা লিখলেই হবে। তারপর এখানে আপনার বাবার নাম, আপনার মায়ের নামটা অবশ্যই লিখে দেবেন, ব্লক ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। আর যাদের বিয়ে হয়ে গেছে, মেয়েরা আবেদন করলে তাদের স্বামীর নাম লিখবেন, আর ছেলেরা আবেদন করলে তাদের স্ত্রীর নাম লিখবেন। আর যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে এটা লেখার দরকার নেই। আর এই জায়গাটা দেখুন, এই ক্যাটাগরিটায় অনেকেই ভুল করছেন। আপনি এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি না জেনারেল ক্যাটাগরি জানতে চাওয়া হয়েছে। এবার আপনি ধরুন এসসি ক্যাটাগরির, কিন্তু আপনার কাছে কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু এখানে আপনাকে এসসি ক্যাটাগরি সিলেক্ট করা চলবে না। কারণ যদি আপনি কাস্ট সিলেক্ট করেন আপনাকে বাধ্যতামূলক সার্টিফিকেটের নাম্বার লিখতেই হবে। তাহলে আপনার কাছে যদি সার্টিফিকেট না থেকে থাকে আপনাকে কিন্তু জেনারেল হিসাবেই আবেদন করতে হবে, আপনাকে জেনারেল হিসাবেই কিন্তু গণ্য করা হবে। তাই যাদের সার্টিফিকেট নেই অথচ তারা এসসি এসটি ওবিসি কাস্টের, তাদেরকে কিন্তু জেনারেল হিসাবেই আবেদন করতে হবে, জেনারেলের উপরেই ঠিক চিহ্ন দেবেন। আর জেনারেল হিসাবে আবেদন করলে কোনো রকম সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে না। আর আপনাদের বিয়ে হয়েছে কি হয়নি সেটা এখানে ঠিক দিতে হবে, অবিবাহিত না বিবাহিত না বিচ্ছিন্ন না বিধবা, যেটা হবে আপনার ক্ষেত্রে তার বাম দিকের ঘরে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার ঠিকানাটা দিতে হবে। এই যে বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নম্বর, এটা গ্রামের যারা বসবাস করে তাদের ক্ষেত্রে বাড়ির নাম্বার কিন্তু সেরকম নেই। শহরের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে, গ্রামের ক্ষেত্রে সেরকম একটা থাকে না। তো সেক্ষেত্রে বাড়ির নাম্বার আপনি কোথা থেকে পাবেন? বাড়ির নাম্বার দেখুন আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে অনেক সময় দেখবেন একটা করে টিনের পাত দেওয়া হয়েছিল, সেখানে বাড়ির নাম্বার লেখা ছিল।
সেই নাম্বারটাও আপনি লিখতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের ভোটার কার্ডের যে লিস্ট, সেখানে আপনার যেখানে নামটা রয়েছে লিস্টে, সেই লিস্টেই দেখবেন আপনাদের বাড়ির নম্বর লেখা রয়েছে, সেটাও আপনি লিখতে পারেন। তো এই বাড়ির নম্বরের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। বাড়ির নম্বর কেউ যদি ভুলও লিখে থাকেন, তার যে ফর্ম রিজেক্ট করে দেবে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। তারপর দেখুন এখানে আপনার গ্রামের নাম, ডাকঘর, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম, থানার নাম, জেলার নাম, এগুলো আপনাদেরকে লিখতে হবে। পিনকোড এবং রাজ্যের নামটা এখানে লিখতে হবে। এই যে ঠিকানাটা, এটা আপনি কোন ঠিকানাটা দেবেন, মানে আপনার মানে আগে এখানে ছিল সেটা দেবেন, না এখনকার যেটা ঠিকানা সেটা দেবেন, না আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেই ঠিকানাটা দেবেন। তো এখানে এখনকার যে আপনার ঠিকানা, আধার কার্ডে যে ঠিকানাটা এখন বর্তমানে রয়েছে আপনার, সেই ঠিকানাটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, বা যেখানে আপনি বর্তমানে এখন স্থায়ী বাসিন্দা, সেই স্থায়ী বাসিন্দার যে ঠিকানা সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর দেখুন ফর্মের দ্বিতীয় পেজে এখানে কিন্তু রয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো আপনি যে মাধ্যমিক দিয়েছেন তার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার লেখা রয়েছে, সেই রোল এবং নাম্বারটা এখানে লিখতে হবে। আর কত সালে আপনি পাস করেছেন, মাধ্যমিকটা দিয়েছিলেন, সেই সালটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এই যে রোল নাম্বার, সাল, এগুলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, দেখে দেখে লিখে দেবেন। এবার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি হয়ে থাকেন এখানে ঠিক দেবেন। তারপর সিবিএসসি, না এখানে আইসিএসসি, না এখানে মাদ্রাসা বোর্ড, না অন্যান্য বোর্ড, আপনি যেই বোর্ড থেকে পাস করবেন সেখানে ঠিক দেবেন। তারপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এই জায়গাটা একটু ভালোভাবে বুঝতে হবে। আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন সেই শিক্ষাগত যোগ্যতা এখানে জানতে চেয়েছে। আপনি ধরুন এখন উচ্চ মাধ্যমিক পাস করে এই আপনি গ্র্যাজুয়েশন করছেন, কিন্তু এখনও গ্র্যাজুয়েশন আপনার কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশনের কোনো পাস সার্টিফিকেট আপনার নেই, তাহলে কিন্তু এখানে গ্র্যাজুয়েশন দেওয়া চলবে না। আপনার যেটার আপনি পাস সার্টিফিকেট লাস্ট রয়েছে, লাস্ট শিক্ষাগত যোগ্যতা, সেটাটি দিতে হবে। তার মানে এখানে উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি, সেটা আপনাকে লিখতে হবে। এবার ধরুন আপনার গ্র্যাজুয়েশন আপনি পাস করে গেছেন, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আরে রয়েছে, আপনি এখন তারপরে যে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের এখনও সার্টিফিকেট নেই, তার মানে কিন্তু আপনাকে এখানে পোস্ট গ্র্যাজুয়েশন লেখা চলবে না। লাস্ট যে আপনার সার্টিফিকেটটা রয়েছে, লাস্ট যে আপনি শিক্ষাগত যোগ্যতাটা পাস করেছেন তার সার্টিফিকেট যেটা রয়েছে, তার কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতাটা উল্লেখ করতে হবে। সর্বোচ্চ এখানে আপনি যত ইচ্ছা শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন, তবে সর্বনিম্ন মাধ্যমিক দিতে হবে। মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন তবেই কিন্তু আবেদন করতে পারবেন, মাধ্যমিক ফেল করলে কিন্তু আবার আবেদন আপনি করতে পারবেন না। বুঝতে পেরেছি। তারপর এই যে এখানে বর্তমান পেশা, এই জায়গাটাই আনএমপ্লয়েড, এই কথাটা কিন্তু আপনারা লিখে দেবেন, আনএমপ্লয়েড। ঠিক আছে। তারপর এবার নিচে যখন আসবেন, এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এবার এখানেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম বলে দিয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, মানে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটাই আপনাকে দিতে হবে। তো এখানে আপনার ব্যাঙ্কের নাম, তার ব্রাঞ্চের নাম, ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সমস্ত কিছু এখানে দিতে হবে। সমস্ত কিছু আপনার ব্যাঙ্কের পাসবই অনুযায়ী আপনারা লিখে দেবেন। তারপর এই জায়গাটা দেখুন, এই যে বলেছে যে আপনি কি কোনো সরকারি সাহায্য পান রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে আপনি ধরুন যে বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা যুবশ্রী প্রকল্পের টাকা, ইমাম ভাতা বা আরও যে সকল সরকারি প্রকল্পের টাকা রয়েছে সেই সকল প্রকল্পের টাকা কি আপনি পান? যদি পান তাহলে এখানে হ্যাঁতে ঠিক দিতে হবে। অনেকে এখানে ইচ্ছাকৃতভাবে তারা পায়, তারা কিন্তু এখানে না দিয়ে চলে যাচ্ছে, তো ওইটা আপনারা করবেন না, কারণ আপনি পান কি পান না সেটা আপনার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করলেই তাদের সিস্টেমে দেখিয়ে দেবে, সরকার জানতে পারবে। ঠিক আছে, কোনোভাবেই আপনি সরকারকে লুকোতে পারবেন না। তাই যদি আপনি কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন, আপনি এখানে জানান তাদেরকে যে হ্যাঁ আমি পাই, হ্যাঁতে ঠিক চিহ্ন দিন, দিয়ে আপনি যেই প্রকল্পের টাকা পান সেই প্রকল্পের নামটা আপনাকে এই নিচে লিখতে হবে। এই যে যদি পান আপনি বিস্তারিত বিবরণ দিন, এই ঘরটাই লিখতে হবে। আর যদি আপনি এখানে নাতে ঠিক দেন তাহলে এই নিচের ঘরটাই যদি পান কোনো কিছু ঠিক লেখার দরকার নেই। বুঝতে পেরেছি। এবার নিচে দেখুন এখানে যে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপি, তো এখানে আপনি যে কাগজগুলো দেবেন সেই কাগজগুলোর পাশাপাশি ঠিক চিহ্ন দিতে হবে। আপনাকে এই ফর্মের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, ঠিক চিহ্ন দিলেন। এবার মাধ্যমিকের যে মার্কশিট সেটা দিচ্ছেন, এর সাথে সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে পাস সার্টিফিকেট। তো এই জায়গাটাই আপনাকে মাধ্যমিকের যে মার্কশিট সেটা তো আপনি দিচ্ছেনই, এর সাথে সাথে সবথেকে ভালো হয় আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যেটা দিয়েছেন, ধরুন সর্বোচ্চ আপনি গ্র্যাজুয়েশন পাস, তাহলে গ্র্যাজুয়েশনের যে পাস সার্টিফিকেটটা সেটাও আপনি এর সঙ্গে দিয়ে দিন। মাধ্যমিকের মার্কশিটটা তো বাধ্যতামূলক দিতেই হচ্ছে, এর সাথে সাথে আপনি সর্বোচ্চ যে পাসটা করেছেন শিক্ষাগত যোগ্যতা তারও আপনি যে পাস সার্টিফিকেট সেটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে যদি আপনি হায়েস্ট উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট দেবেন, হায়েস্ট যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি মাধ্যমিকের পাস সার্টিফিকেটটাও দেবেন। তবে মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে, পাস সার্টিফিকেটটা আপনি আলাদাভাবে দিচ্ছেন। বুঝতে পেরেছি।
তারপর আধার কার্ডের কপি, এখানে আধার কার্ডের আপনাকে জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হবে। আর যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট, তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, না থাকলে কাস্ট সার্টিফিকেটে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আর এখানে যে কাগজগুলো দেবেন প্রতিটি জেরক্সের নিচে নিচে যার ডকুমেন্ট তাকে কিন্তু সই করতে হবে, ঠিক আছে। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে অবশ্যই সই করবেন আপনি যিনি আবেদন করছেন, আর যেদিনে ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা আপনি লিখবেন। আর এই জায়গাটা অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রিসিভ কপিটা আপনাকে কেটে দেবে, এই জায়গাটাও কিন্তু একটু ভালোভাবে আপনি যখন রিসিভ কপিটা নেবেন দেখে নেবেন এখানে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নম্বরটা আপনার লিখেছে কিনা। এই নাম্বারটা না লেখা থাকলে এই রিসিভ কপিটার কোনো মূল্যই থাকবে না। তাই অবশ্যই যখন নেবেন রিসিভ কপিটা যেমন লেখা থাকে সেটা আপনি কিন্তু দেখে নেবেন। আর এখানে যেমন সই করা থাকে এবং সংশ্লিষ্ট আধিকারিক যেখানে আপনি ফর্ম জমা দিচ্ছেন তাদের যেমন এখানে সিল থাকে, মানে স্ট্যাম্প দেওয়া থাকে, অবশ্যই কিন্তু এটা একটু মিলিয়ে নেবেন। বুঝতে পেরেছি? তো এইভাবে কিন্তু আপনারা সতর্কতার সঙ্গে ফর্ম ফিল আপ করলে আপনাদের ভুল সেরকম হবে না। আর যারা ইতিমধ্যে ছোটোখাটো ভুল করে ফেলেছেন তাদেরও এত চিন্তা করার কিছু নেই। আশা করি আপনি তো ডকুমেন্ট যদি দিয়ে থাকেন জেরক্স, সেগুলো তারা দেখে মিলিয়ে নেবে। হ্যাঁ, খুব বড়সড় ভুল না হলে সেরকম রিজেক্ট করার সম্ভাবনা নেই। মানে একমাত্র অযোগ্য হলেই রিজেক্ট করবে। ফর্ম ফিল আপে যদি একটু আধটু ভুল হয়ে থাকে তার জন্য যে আপনার আবেদনটাকে পুরোই বাতিল করে দেবে, আশা করি সেরকমটা সরকার করবে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেরই যাতে কাজে আসে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।